সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে আমি আশফাক আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। বার্ষিক বাজেট গণতন্ত্রের একটি মৌলিক স্তম্ভ। সরকারের অগ্রাধিকার প্রতিফলিত করার কৌশল ও বাস্তবায়ন কাঠামোর আর্থিক প্রতিবেদন। জাতীয় সম্পদ কিভাবে বন্টন করা হবে এবং এর দ্বারা কারা উপকৃত হবেন তার একটি নীল নকশা হচ্ছে বাজেট। দায়িত্ব গ্রহণের 10 মাসের মাথায় বাংলাদেশের বাজেট ঘোষণা করেছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। গত বছরের চেয়ে 7,000 কোটি টাকা কমিয়ে 2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এমন একটি সময় এবারের এই বাজেট দেওয়া হয়েছে যখন উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব ঘাটতি, বিদেশি ঋণের কঠোর শর্ত, বিনিয়োগে স্থবিরতা সহ বিভিন্ন কারণে বাংলাদেশের অর্থনীতি বেশ চাপের মধ্যে রয়েছে। এবারের বাজেট কেমন হলো এর নানা দিক নিয়ে আলোচনা ও বিশ্লেষণে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী, অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। ধন্যবাদ। প্রথমেই আপনার কাছে যে জিনিসটা একটু জানতে চাই তা হচ্ছে, বিগত সময়ে যে রাজনৈতিক সরকারগুলো আমরা দেখেছি যে বাজেট প্রস্তাব করে, আগের রাজনৈতিক সরকারগুলোর সঙ্গে এবারের অন্তর্বর্তী সরকারের যে প্রস্তাবিত বাজেট, এতে আসলে কতটা পার্থক্য দেখতে পারলেন? জি, ধন্যবাদ। দেখুন, যে বিষয়টা ইতিমধ্যে অনেক আলোচনা হয়েছে, বিভিন্ন আলোচক আলোচনা করেছেন, প্লাস হচ্ছে অর্থ উপদেষ্টা নিজেই গতকালকে স্বীকার করেছেন যে এই বাজেটটা আসলে গতানুগতিক হয়েছে। সো গতানুগতিক ধারার বাজেট, সেটা প্রকৃতপক্ষে বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে সবার কাছেই এটা প্রত্যাশা ছিল না। প্রত্যাশা ছিল একটা, যে আমরা ভিন্ন ধর্মী বাজেটের মতোই থাকবে, সবকিছুর পরিবর্তন করা সম্ভব না, কারণ কিছু ধারাবাহিকতা আছে, কিন্তু নতুন কিছু যুক্ত করার মধ্যে যে নতুনত্বের চমক জাতি আশা করেছিল সেই জায়গাটা আসে নাই। তারপরেও কিছু মাত্রায় পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনগুলো আপনি ইতিমধ্যে স্পষ্ট করেছেন, যে বিগত সরকার বাজেট দিয়েছিল 7,97,000 কোটি টাকা, এই সরকার বাজেট দিয়েছে 7,90,000 কোটি টাকা। এটা এক হিসাবে ইতিহাসের, মানে আমরা যদি বাজেটের ইতিহাস দেখি তাহলে সেটা একটা ব্যতিক্রম, কারণ প্রত্যেক বছরেই বাজেট বাড়িয়ে ধরা হয়, কিন্তু এই ক্ষেত্রে বলা হচ্ছে যে কিছুটা সংযমী বাজেট দেওয়া হয়েছে, কারণ হচ্ছে আর্থিক নীতির সাথে ফিসক্যালের নীতির যে একটা সমন্বয়, সেটা করার জন্য, যোগসূত্র স্থাপন করার জন্য, যাতে অতিমাত্রায় যদি বাজেট বাড়াতে চায় তাহলে যে ঘাটতি পড়বে, সেই ঘাটতির কারণে আবার মনিটারি পলিসিতে সংকোচনমূলক মুদ্রানীতির কারণে যে আমরা মূল্যস্ফীতি কমাতে কিছুটা যে সহায়ক হচ্ছে, সেই জায়গাটা আবার সম্ভব হবে না। যে কারণে অতএব এই দিক থেকে নতুনত্ব, যে বাংলাদেশ সৃষ্টির প্রথম যে বাজেট কমানোর একটা জায়গা। আরেকটা হচ্ছে যে জায়গাটা নতুনত্ব যুক্ত হয়েছে, সেটা বলবো যে জুলাই যে ছাত্র আন্দোলন হয়েছে, অথবা যে বিপ্লবের কারণেই আজকের অন্তর্বর্তী সরকার, তাদেরকে একটা, যারা নিহত হয়েছেন অথবা আহত হয়েছেন, তাদেরকে একটা সহায়তা দিবেন, কিন্তু প্রকৃতপক্ষে এই বিষয়টার লিস্টিং কি হবে, কারা আসলে প্রকৃতপক্ষে বিবেচনা করবেন, সেই জায়গাটা আরো হয়তো সামনে স্পষ্টীকরণ হবে বলে আমি মনে করি। আর বেশি নতুনত্ব নেই। আরেকটা জায়গায় যদি আমরা তুলনামূলক চিত্রের কথা বলি, সেই জায়গাটায় একটা নতুনত্ব বলবো না, সেটা আমার দৃষ্টিকোণ থেকে ভিন্ন ব্যাখ্যা আমি দিব। সেটা হচ্ছে যে শিক্ষার ছাত্রছাত্রীদের আন্দোলনের কারণে আজকের সরকার সেই শিক্ষাকে, যে আমাদের প্রত্যাশা ছিল শিক্ষাকে একটা অন্য ধারায় হয়তো চিন্তা করবে, এই জায়গাটায় অনেক সংস্কারের দরকার আছে শিক্ষা ক্ষেত্রে। সেই জায়গাটা কিন্তু আমাদের, আমি বলবো যে ভালোভাবে আসে নাই। বরাদ্দ বাড়া, সেই বরাদ্দ শিক্ষার ক্ষেত্রে আমরা আসলে বরাদ্দ যা দিই এটা ন্যূনতম বরাদ্দ, কারণ পৃথিবীর উন্নত দেশগুলা কেন উন্নত হয়েছে তার পিছনে যদি তাকান, তাহলে শিক্ষা এবং স্বাস্থ্য, যেটা মানব উন্নয়ন সূচকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, একই সাথে হচ্ছে প্রবৃদ্ধির জায়গাটাকে ধরে রাখা,
প্লাস হচ্ছে সামনের দিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই শিক্ষা এবং স্বাস্থ্য আমি মনে করি যে নেগলেক্টেডই রয়ে গেছে। আবার শিক্ষার ক্ষেত্রে একটা ডক্টর শাহাদাত বৈষম্য হোসেন, লক্ষ্য করা জি, গেছে। আপনি ঠিক যেই জায়গাটায় বলছেন, আমি যদি একটু প্রশ্ন রাখি, আপনি ঠিক যেই কথাটা বলছেন আমি আসলে এখানে একটু প্রশ্ন রাখতে চাই। এই যে সরকার যে নানা ধরনের সংস্কারের যে উদ্যোগ নিয়েছে, আপনি যেমনটা বলছিলেন শিক্ষা, স্বাস্থ্য, এই সংস্কারের যে উদ্যোগ, এই যে বাজেটটা হলো, এইখানে এই বিষয়গুলো কতটা প্রতিফলিত হয়েছে শাহাদাত হোসেন? দেখুন, আমি একজন সাধারণ নাগরিক হিসাবে যদি চিন্তা করি, কথা হচ্ছে যে সরকার যে কারণে আজকে বাংলাদেশের আমি বলবো যে উপদেষ্টা হিসাবে আছেন, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সবাই, সেটা কিন্তু এই যে 5ই আগস্ট অথবা জুলাই বিপ্লব যাই বলেন আন্দোলনের কারণে। অতএব সংস্কারকে এই সরকারের প্রধান যে গুরুত্বটা দেয়া হচ্ছে সেটা হচ্ছে সংস্কার। যে সংস্কার বলতে গিয়ে বাংলাদেশের নির্বাচন কবে হবে 10 মাসেও জাতি জানতে পারে নাই, অর্থাৎ সংস্কারকে এতটুকুই প্রাধান্য দিয়েছে এই সরকার। কিন্তু বিষয়টা হচ্ছে এই প্রাধান্যটা তখনই ভালোভাবে বুঝতে পারতাম যেটা বাজেটে যদি রিফ্লেকশন হতো, যে আমি এত বৃহৎ সংস্কার নিচ্ছি এত বড় বড় সেক্টরে, সেই সংস্কার কাজগুলা করার জন্য অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অতএব অর্থায়নের জায়গাটা পরিষ্কার না করে সংস্কার কিভাবে প্রতিফলিত হবে সেটা আমার কাছেই প্রশ্নবোধক চিহ্ন রয়ে গেছে। আমি মনে করি সেটা জাতির কাছেও এইরকম একটা প্রশ্নবোধক চিহ্ন। যেমন আমি স্পষ্ট করে বলি যে আপনি নির্বাচন কমিশন সংস্কার করবেন, অতএব নির্বাচনের জন্য বাজেট রেখেছেন, কিন্তু সংস্কারের যে অ্যাক্টিভিটি, সংস্কার এমনি হবে না, কার্যক্রম ধারায় সংস্কার প্রতিফলিত হবে, বাস্তবায়ন হবে। অতএব তার প্রেক্ষাপটে বাজেট কোথায়? আপনি আইন সংস্কার করবেন, আপনি অন্যান্য ক্ষেত্রে অসংখ্য সংস্কার কমিটি করা হয়েছে এবং আপনারা অলরেডি প্রতিবেদন পেয়েছেন, কিন্তু সেইগুলা বাজেটে রিফ্লেক্ট হয় না, যেটা আমি মনে করি বড় ধরনের ঘাটতি। একটা জায়গা যে অর্থ উপদেষ্টা বলেছেন হঠাৎ করে এত বড় পরিবর্তন আনা যায় না। আমি মনে করি হঠাৎ করেই পরিবর্তন হয়, বিপ্লব প্রতিদিন হয় না, বিপ্লব হঠাৎ করেই হয়। অতএব বাজেট বারবার রাজনৈতিক সরকারই দিচ্ছে, আপনারা বারবার দিবেন সেই প্রত্যাশা কিন্তু জাতিও করে না। অতএব আপনাদের কাছ থেকে রাজনৈতিক সরকারগুলা শিখবে বাজেটে আসলে রাষ্ট্রের ভিতরে যখন বড় কোনো ধরনের পরিবর্তন অথবা সংস্কার এবং সংস্কার রিলেটেড কার্যাবলী আনতে হয়, তার জন্য আসলে বাজেটে অর্থায়ন করতে হয়। সেই কার্যাবলী সম্পাদনের মাধ্যমেই তখন প্রকৃতপক্ষে সংস্কারগুলা বাস্তবে রূপ নিবে। কিন্তু অর্থায়ন না করে আপনি অনেক বড় সুন্দর কথা বলতে পারেন, অল পলিসিজ আর গুড পলিসিজ, আমরা বলি সকল নীতি ভালো নীতি, কিন্তু নীতি বাস্তবে প্রতিফলিত হয় কিনা তার জন্য কার্যক্রম দরকার। অতএব সেই জায়গাটার মধ্যে আমার কাছে মনে হচ্ছে কোথায় যেন সংস্কার এবং রাষ্ট্রের বাজেটের যে পলিসি, এটা পলিসি ডকুমেন্টস, সো আলটিমেটলি তার মধ্যে কোথায় যেন আমার মনে হচ্ছে একটা বড় ধরনের ঘাটতি রয়েছে। জি, ডক্টর শাহাদাত হোসেন, এবারের বাজেটে আমরা যদি দেখি যে ব্যক্তি শ্রেণীর যে করমুক্ত আয় সীমা সেটি বাড়েনি, আগের মতোই রয়েছে। এক্ষেত্রে কর আদায়ের যে পরিসর, এটি বাড়াতে সরকার কি কি পদক্ষেপ নিয়েছে, বাজেটে কি কি দেখলেন, অথবা আরো কি কি নেওয়া উচিত, কিভাবে এই কর আদায় হবে? দেখেন, ব্যক্তি শ্রেণীর আয়করের বিষয়ে কিন্তু পরবর্তীতে আবার সিদ্ধান্ত নিয়েছে যে 25,000 টাকা বাড়ানো হবে। প্রথম অবস্থায় বাজেট ঘোষণায় আগেরটায় রাখা হয়েছে, কিন্তু 5%, প্রথম যে 1 লাখ টাকার জন্য যে 5% কর ধরা হয়েছিল সেটাকে 10% করা হয়েছে। এটা হচ্ছে যারা যারা করে ঢুকবে, অর্থাৎ আপনি যদি করের ক্ষেত্রে শ্রেণী বিভাজন করেন, প্রান্তিক শ্রেণীটার উপরে 5% পরিবর্তে 10% কর, যেটা যৌক্তিক না। ইন এ সেন্স আমি বলবো যে বৈষম্যের কথা বলা হচ্ছে, আমার বৈষম্যের কমানোর যে স্পিরিট, সেই স্পিরিটের ব্যতিক্রম যখন আপনি করের মধ্যে 6টা ধাপ 7টা ধাপ, সবচেয়ে নিচের জায়গাটায় 5%-এর পরিবর্তে 10% করার
পরিকল্পনা করা হচ্ছে এবং বাস্তবায়নের দিকে যাচ্ছে। বরং আপনি উপরের দিকে আরো ব্র্যাকেট বাড়ান এবং সেইভাবে কোর শ্রেণীটাকে যে প্রোগ্রেসিভ নেচারটা রয়েছে সেই প্রোগ্রেসিভ ধারাটা বজায় রাখুন। তাহলে সেই জায়গাটায় আমি মনে করি নিচের দিকে যারা করে ঢুকবে অথবা আছে তাদের জন্য কিছুটা স্বস্তি হতো, এবং সেটা বরং সমতা এবং সাম্য প্লাস বৈষম্যের বিরোধী রোল প্লে করতে পারতো ওই ট্যাক্স নেচারটা। জি, এবং এরপর আমরা যদি একটু আসি যে প্রস্তাবিত বাজেটে আগামী অর্থ বছরের জন্য মোট দেশজ উৎপাদন অথবা জিডিপি যেটাই বলি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5.5%। এছাড়া চলতি বছরের উচ্চ মূল্যস্ফীতির হার সামনের বছর কমিয়ে 6.5%-এর মধ্যে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এখন এই লক্ষ্য যদি পূরণ করতে হয় তাহলে নতুন বিনিয়োগ সহ অর্থনীতিতে যে ধরনের পরিবর্তন দরকার সেটি আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আসলে কতটা নেওয়া হয়েছে আপনি দেখতে পাচ্ছেন? জি, দেখুন, আপনার আগের প্রশ্নে যে কর জালের কথা ছিল সেটা দিয়ে আমি আবার শুরু করতে চাচ্ছি। যে সরকার কর জাল বাড়ানোর পরিকল্পনা রয়েছে, কিন্তু সেই বাড়ানোটার প্রক্রিয়াটা কি সেই জায়গাটা কিন্তু স্পষ্ট না। যেটা আমি বলি, বিগত রাজনৈতিক সরকারগুলা যেভাবে বলতেন কর জাল বাড়াতে হবে, কিন্তু কিভাবে বাড়বে, এনবিআর তার জন্য কি ধরনের কার্যক্রম করবে, অতএব যারা এক্সিস্টিং 1 কোটি মানুষ টিআইএন ধারী আছেন কিন্তু নিয়মিত করদান করছে না, তাদেরকেই প্রথমত তাদেরকে আনতে হবে। তারা কারা, তাদের কাছে কাগজপত্র রয়েছে, সেগুলা কবে আনবেন, মাস ভিত্তিক কত আসলেই প্রকৃতপক্ষে বাড়ছে কিনা সেই জায়গাটুকু একদম পরিষ্কার না। বাড়ানোর লক্ষ্য রয়েছে যে বাড়াতে হবে, কিন্তু করজাল বাড়ানোর মাধ্যমেই আসলে প্রকৃতপক্ষে আমরা যে বৈষম্যের কথা বলছি সেটা হচ্ছে প্রকৃতপক্ষে এই ধনিক শ্রেণী মানুষ যারা করযোগ্য তাদের কাছ থেকে এই সরকার যদি প্রকৃতপক্ষে রাজনৈতিক সরকারের থেকে ভিন্নতা কাজ করতে চায় তাহলে আমি বলবো প্রত্যেকটা করযোগ্য ব্যক্তিকে করনেটের মাধ্যমে আনার একটা বিপ্লব ঘোষণা করতে পারতো, যেটা হতো এই বাজেটের সবচেয়ে উদ্যমী। এবং আমি বলবো যে আমাদের এতদিনের রাজনৈতিক সরকারের যে ব্যর্থতা সেই ব্যর্থতাটাকে তাহলে তারা প্রমাণ করতে পারতো, কিন্তু সেটার জন্য যে মহৎ অ্যাক্টিভিটিস নেওয়া দরকার অথবা ধরেন আমি যদি বলি বিপ্লবী হওয়া দরকার, সেই সেই জায়গাটুকু আসলে দেখতে পাওয়া যায়নি। কারণ আমরা জানি, প্রত্যেকটা মানুষ জানি যে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও পৃথিবীর সর্বনিম্ন দেশগুলোর মধ্যে একটা এবং দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে নিচে। তাহলে আমরা যদি একটা বিপ্লবী সরকারের কাছ থেকে এটা বাড়ার, ভ্যাট ছাড়া বাড়ার, আমি কিন্তু জাস্ট স্পষ্টীকরণ করে বলতে চাচ্ছি যে আমরা ভ্যাট ছাড়া আমরা এটা বাড়ার একটা বিপ্লব ঘোষণা করতে পারতো এই সরকার, কিন্তু সেই বিপ্লবটা রাজনৈতিক সরকার যেরকম দেখাতেন ঠিক একই ধারায় প্রবাহিত হচ্ছে, যে কারণেই কিন্তু বলা হচ্ছে গতানুগতিক। এখন প্রশ্ন আসে যে এই সরকার প্রবৃদ্ধির ধারার কথা যদি দেখেন, আমরা কিন্তু প্রকৃতপক্ষে পৃথিবীর অন্যান্য দেশ ভারত সহ যে ডেভেলপিং কান্ট্রিগুলার যে প্রবৃদ্ধি, বাংলাদেশ প্রবৃদ্ধির একটা ধারাই ছিল কোভিড পূর্ববর্তী সময়ে। পরবর্তী সময়ে আমরা যে বাউন্স ব্যাক করার কথা সেটা করতে পারছি না। এখন আসলে বলা হচ্ছে যে রাজনৈতিক আমাদের যে আর্থিক প্রতিষ্ঠানগুলোর অক্ষমতা, বিনিয়োগকারীরা এবং আমাদের দেশ থেকে টাকা পাচার হয়ে যাওয়া, যে কারণে অর্থনীতিটা অনেকটা ভেঙে পড়েছে। সেই ভেঙে পড়ার থেকে উত্তরণ ঘটানোর জন্যই কিন্তু অন্তর্বর্তী সরকার কাজ করবে, সেটাই জাতির কাছে প্রত্যাশা। এখন প্রবৃদ্ধির জন্য যদি দেখেন, প্রবৃদ্ধি এমনিতেই আমরা নিচের দিকে ধাবমান, অর্থাৎ এই বছরেও যে প্রবৃদ্ধি সেটা আসলে 4-এর কাছাকাছি হবে। সেই হিসাবে আগামী বছর প্রবৃদ্ধি একটু বেশি ধরার চিন্তা করা হচ্ছে, 5.25%, কিন্তু সেটাও প্রকৃতপক্ষে বৈশ্বিক কনটেক্সট বিবেচনায় বাংলাদেশের অভ্যন্তরীণ কনটেক্সট, অর্থাৎ আপনি যদি রাজনৈতিক স্থিতিশীলতার কথা বলেন এবং বাংলাদেশে প্রতিদিন যে পরিমাণ আন্দোলন হয়, স্বাধীনতার পর কোনো একটা নির্দিষ্ট মাসে এত সংখ্যক আন্দোলন হয় কিনা আমি বুঝার পর থেকে দেখি নাই। অতএব সার্বিক বিবেচনায় একটা আশঙ্কা, অস্বস্তি, জনমনে আশঙ্কা যে কাজ করছে, আনসার্টেনিটি, অনিশ্চয়তা, সেই জায়গাগুলো কিন্তু স্পষ্ট। এবং আপনি শুধু যদি প্রবৃদ্ধির কথা চিন্তা করতে চান তাহলে প্রবৃদ্ধি আসে মূলত কোত্থেকে? বিনিয়োগ থেকে। কারণ উৎপাদন কাজে বিনিয়োগ করলেই
প্রবৃদ্ধি নিশ্চিত করা সম্ভব হয়। এখন বিনিয়োগের বর্তমান অবস্থা চিন্তা করবেন এবং ভবিষ্যতের কথা চিন্তা করবেন আগামী বছর। বর্তমানে আমরা আমাদের প্রবৃদ্ধির জায়গায় এমন পৌঁছেছে যে আমরা বিগত 15 বছর পিছনে চলে গিয়েছি। আমি আর যদি বৈদেশিক বিনিয়োগের কথা বলেন, আমাদের সবচেয়ে কম বৈদেশিক বিনিয়োগ রয়েছে। ইভেন আমরা বিদেশি যে সাহায্য কনসেশনাল লোন পাবো, সেই ক্ষেত্রে যদি কমিটমেন্টের কথা বলেন, কারণ একটা কমিটমেন্টেই পরবর্তী ইয়ারে গিয়ে বাস্তবায়ন হয়। অতএব বর্তমান সরকার বর্তমানে যে অনেক রিয়েলাইজেশন হচ্ছে, সেটা কিন্তু বিগত সরকারের সময় যে কমিটমেন্ট ছিল তার কারণেই। এখন দেখবেন অনেক রাষ্ট্র যেমন চীন, ভারত, রাশিয়া জিরো কমিটমেন্ট। তার মানে এইসব রাষ্ট্র থেকে বিদেশি সাহায্য অথবা লোন, বাইলাটারেল লোন আসার সম্ভাবনা খুবই ক্ষীণ এবং না আসবে না বললেই চলে। তাহলে সেই জায়গার ক্ষেত্রে অন্যান্য প্রতিযোগী সাহায্যকারী রাষ্ট্র কোনগুলা হতে পারে সেগুলাও কিন্তু দেখছি না। বিদেশি বিনিয়োগ নিম্ন দিকে ধাবমান, দেশীয় বিনিয়োগ নিচের দিকে ধাবমান। অতএব বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করবেন এই বাজেট, সেটাই কিন্তু বলা হয়েছে। কিন্তু বিনিয়োগ বান্ধব বলতে কি, আপনার সুদের হার যখন 15 থেকে 16% থাকে, একটা দেশের নীতি সুদহার যখন 10%, তখন স্বাভাবিকভাবে 3 to 5% ইন্টারেস্ট রেট বেশি হয়। অতএব সেই জায়গায় কস্ট অফ ক্যাপিটাল কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। এখন যদি নীতি হার আরো বাড়ানো হয়, তাহলে কিন্তু মূলধন খরচ আরো বেড়ে যাবে। অতএব আমাদের বিনিয়োগ কিন্তু আরো কমে যাবে। সার্বিকভাবে আমি মনে করি 5.25% প্রবৃদ্ধিও অনেকটাই চ্যালেঞ্জের মুখে পড়বে বলে আমার ধারণা। আর দ্বিতীয় যে লাস্ট যে প্রশ্নটা করেছেন, সেটা মূল্যস্ফীতি। আপনি জানেন যে বিগত 3 বছর যাবত আমরা 9 থেকে 10% মূল্যস্ফীতি বহন করে আসছি। অর্থাৎ আপনি যদি অন এন এভারেজ চিন্তা করেন, 100 টাকার জিনিস, যে জিনিস কিনতেন 3 বছর আগে 100 টাকা দিয়ে, সেই জিনিস এখন কিনতে বর্তমানে কিনেন 130 টাকা দিয়ে। কিন্তু প্রকৃতপক্ষে 30% ওভার দ্য লাস্ট 3 ইয়ার্স মানুষের ইনকাম বাড়া কঠিন। এবং সেটা যদি হয় নিম্নবিত্ত পরিবারের মানুষ, কিংবা যদি হয় নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ, তাদের জন্য আরো দুরূহ। যে কারণে প্রকৃত ব্যয়, কিন্তু কথা হচ্ছে প্রকৃত আয় যেটা আমরা বলি, প্রকৃত আয় সেটা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। যে কারণে বলা হচ্ছে যে বাংলাদেশে যে দরিদ্রের সংখ্যা, এই মূল্যস্ফীতির কারণে দরিদ্রের সংখ্যাটা আরো বেড়ে যাবে। অর্থাৎ আমাদের যে টার্গেট, যে বলা হচ্ছে 2030-তে আমাদের এক্সট্রিম পভার্টি বাই ক্লোজ টু জিরো বাই 2030, যে শূন্যের কাছে নিয়ে আসব, সেটাও কিন্তু অনেকটাই আমি মনে করি চ্যালেঞ্জের মুখে পড়বে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা মূল্যস্ফীতি কমানোর জন্য প্রকৃতপক্ষে দুটো জিনিস আমরা চাহিদার দিক বিবেচনা করি, যোগানের দিক বিবেচনা করি, এছাড়া অন্যান্য উপাদানগুলো। প্রথমত আপনি চিন্তা করবেন, সুদের হার বাড়ানোর সাথে সাথে মানুষের ভোগ সংযম করে, কিন্তু 3 বছর ভোগ সংযম করার পর আর সংযমী হতে পারবে না। অর্থাৎ চাহিদাজনিত কারণে যে মূল্যস্ফীতি, চাহিদা কমানোর মাধ্যমে রাষ্ট্রের যে পলিসি নেওয়া হয়েছে, সেটা আর বেশি মাত্রায় চাহিদা এর চেয়ে বেশি কমানো দুষ্কর হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে যোগান বাড়ানোর কাজ কি? যোগান বাড়াতে হলে আপনাকে প্রবৃদ্ধি, গতিশীল প্রবৃদ্ধি অর্জন করতে হবে। এখন সেই প্রবৃদ্ধির জায়গাটাও আমি দেখছি স্লথ হয়ে আসছে। অতএব প্রবৃদ্ধি বাড়ানোর মাধ্যমে রাষ্ট্রের সার্বিক সামষ্টিক যোগান বাড়ানোর মাধ্যমে যে কমানো, সেটাও কিন্তু ক্ষীণ হয়ে আসছে। থার্ড ফ্যাক্টরস, কস্ট অফ ক্যাপিটাল কমানো। অর্থাৎ এখন মূল্যস্ফীতি যদি কমাতে হয়, বিনিয়োগ বাড়াতে হবে, সেই দিকে ইন্টারেস্ট রেট কিন্তু তাহলে কমিয়ে আনলে কস্ট অফ ক্যাপিটাল কমবে। আর না হয় বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করে যদি কোনোভাবে একটা প্রক্রিয়া করা যায়, তারা কনসেশনাল লোন এনে অথবা বিদেশি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যেভাবে হোক, কিন্তু একটা দেশে বিদেশি বিনিয়োগ তখনই আসবে যখন রাজনৈতিক স্থিতিশীলতা থাকে। অন্তর্বর্তী সরকারের সময় যত স্থিতিশীল পরিবেশ অথবা সমষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা কিছুটা বজায় থাকলেও, সেটা বিদেশি বিনিয়োগকারীদের জন্য আকৃষ্টের কোনো কারণ হিসাবে কাজ করে না। কারণ তারা সব সময় চায় একটা রাজনৈতিক সরকার, এবং এই সরকার, রাজনৈতিক সরকার যদি স্থিতিশীলতা হয়, অতএব এই সরকার কবে নির্বাচন দিবে তার মাইন্ড যদি ঘোষণা করে যে আমি আগামী বছর এই বছর ডিসেম্বরে অথবা জুনে, যে সময়েই দেখ না কেন, সেটাও কিন্তু এক ধরনের স্বস্তি আনে,
ট্রাস্ট আনলেও তখন কিছু মাত্রায় হলেও বিদেশি বিনিয়োগ আসবে। আর না হয় কিন্তু যতই স্থিতিশীল থাকুক বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করা কঠিন, জি। যার মাধ্যমে আমরা প্রবৃদ্ধি বাড়াতে পারতাম এবং মূল্যস্ফীতি কমাতে পারতাম। মূল্যস্ফীতি যদি কমে তখন সুদের হার কমিয়ে আমাদের দেশের বিনিয়োগকারীদের কেউ কম সুদে ঋণ দেওয়া যেত, যেটা উৎপাদন বাড়িয়ে মূল্যস্ফীতিকে ডক্টর আরো শাহাদাত তার হোসেন, সংযত আমাকে একটি করতে পারত। আমাকে একটি বিরতি নিতে হবে। বিরতি থেকে ফিরে আপনার সাথে আরো আলোচনা করব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আজকে অতিথি আছেন ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী। শাহাদাত হোসেন, আমি আপনার কাছে আবারও আসি যে বিষয়টি নিয়ে বিরতির পর। আমরা যদি দেখি যে আমেরিকার সঙ্গে বাণিজ্য সংলাপের প্রস্তুতির অংশ হিসেবে যেটি বলা হচ্ছে যে 626টি পণ্যের শুল্ক ছাড় দেওয়া হচ্ছে, প্রস্তাবিত বাজেটে 110টি পণ্যের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করা হয়। এই উদ্যোগ কতটা কার্যকর বলে আপনি মনে করেন? দেখেন, প্রকৃতপক্ষে আপনি যদি ইউএস এর মার্কেটটার কথা চিন্তা করেন, দুটো দিক থেকে গুরুত্বপূর্ণ। প্রথমত সেটা হচ্ছে আপনি যদি এক্সপোর্ট এবং ইম্পোর্টের ব্যালেন্স দেখেন, সেই জায়গায় বাংলাদেশ কিন্তু একটা পজিটিভ বেনিফিটস পায়। ইন এ সেন্স আমরা 2 বিলিয়নের মতো যদিও ইম্পোর্ট করি, কিন্তু আমরা 6 বিলিয়নের মতো এক্সপোর্ট করি। অতএব 4 বিলিয়ন কিন্তু আমাদের বেনিফিটস, অর্থাৎ ট্রেড ব্যালেন্সের দিক থেকে এটা প্রথম দিক যেটা ইউএস মার্কেট থেকে আমরা পাই। ইভেন রেমিটেন্সের ক্ষেত্রে দেখবেন, যদিও আগে ইউনাইটেড আরব আমিরাত থেকে সর্বোচ্চ রেমিটেন্স হতো, এখন কিন্তু একক কান্ট্রি হিসাবে যুক্তরাষ্ট্র দ্বিতীয় এবং প্রথম এই স্থানের মধ্যেই থাকে। অতএব যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের যে রিলেশনশিপ সেটা খুবই গুরুত্বপূর্ণ। ইন এ সেন্স যে এক রেমিটেন্স যেটা আমার টাকার মান বজায় রাখতে একটা বড় রোল প্লে করে, একই সাথে তার মান যেটার সাথে আমি মূল্যস্ফীতিরও একটা বিরাট সম্পর্ক। অতএব সেই ক্ষেত্রে টাকার মান বজায় রাখতে গিয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকা। আরেকটা জিনিস হচ্ছে ট্রেড ব্যালেন্স। সেই ক্ষেত্রেও কিন্তু আপনি ওভারঅল ব্যালেন্স অফ পেমেন্টের কথা যখন চিন্তা করেন, একটা রাষ্ট্রের ব্যালেন্স বিদেশি সকল রাষ্ট্রের সাথে, অতএব সেই জায়গাটায় আমরা যখন সারপ্লাস থাকে 4 বিলিয়ন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হচ্ছে এই ব্যালেন্সটা যদি ব্যালেন্স না থাকে, অতএব তাহলে অন্য জায়গায় অবশ্যই আমাকে স্যাক্রিফাইস করতে হবে। অর্থাৎ আমেরিকার বাজার, আপনি যখন পণ্যের উপর শুল্ক হার কমাবেন অথবা 110টি পণ্যের উপর শূন্য শুল্ক হার দিবেন, বিদেশি পণ্য বা আমেরিকান পণ্য বাংলাদেশে ঢুকবে। সেই ক্ষেত্রে বাংলাদেশে এই পণ্যগুলা কি সেটা বিবেচনা করতে হবে। আগে দেওয়ার আগে বাংলাদেশের যদি ডোমেস্টিক্যালি উৎপাদন করে এমন কোন পণ্যের সাথে আমেরিকান পণ্য বাজারে ছেড়ে দেন, আমরা যদি ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি হই অথবা গ্রোয়িং ইন্ডাস্ট্রি হই, বাড়ছে একটা ইন্ডাস্ট্রি আমাদের, সেই জায়গাটায় একটা বাজারে যখন আপনি যাবেন তখন মেড ইন ইউএসএ, মেড ইন বাংলাদেশ, বাংলাদেশের জিনিসটার দাম 110 টাকা, ইউএসএ মেড জিনিসটার দাম 110 টাকা। ফর এক্সাম্পল, আমরা কিন্তু ইউএসএ মেডটাই কিনবো, কারণ আমি মনে করি সেটা গুণগত মান তার চেয়ে বেশি। অতএব যে পণ্যগুলা ছাড়বেন বাজারে বাংলাদেশে কম শুল্ক, তার কম্পিটিটিভ প্রাইসটা কোথায় যায়? যদি সেটা বাংলাদেশের তুলনামূলক বাংলাদেশের প্রাইসের সাথে কম্পিটিটিভ হয়ে যায়, তখন কিন্তু বাংলাদেশের সেই ইন্ডাস্ট্রিটা ধ্বংস হওয়ার সম্ভাবনা রয়েছে। অতএব আমি মনে করি বিচক্ষণতার সাথে চিন্তা করতে হবে যে কোথায় শুল্ক হার রাখা হবে এবং সেটা কম্পিটিটিভ, বাংলাদেশের যে প্রোডাক্ট গুলা যদি কম্পিটিটিভ হয় সেই ক্ষেত্রে কতটুকু কম্পিটিটিভ হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যেন বিদেশ থেকে আরো বেশি ইম্পোর্ট করি, সেটারও সুযোগ দেওয়া হচ্ছে। তার মানে হচ্ছে আমেরিকার বাজার যদি বাড়ে তাহলে তাদের এক্সপোর্ট বাড়বে, আমার ট্রেড ব্যালেন্স যা আছে সেটা কমবে। আরেকটা জায়গায় ব্যালেন্সটা কমানোর জন্য যে চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ সরকার ইতিমধ্যে ভাবছে যে অনেক বিজনেস শিফট করবে ইম্পোর্টের ক্ষেত্রে, যেটা অন্যান্য দেশ থেকে আনা হতো সেটা যুক্তরাষ্ট্র থেকে আনা হবে। এখন প্রশ্ন দুটো, একটা হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে যখন আনবো, আমার কথা হচ্ছে সেটাকে আমার কস্ট অফ ইম্পোর্টিং, আমার ইম্পোর্ট করতে আগে যে পরিমাণ খরচ হতো, যুক্তরাষ্ট্র থেকে দূর থেকে যখন আনবেন, যেমন তুলার কথা ভাবা হচ্ছে, আপনি জানেন কটন ইম্পোর্ট করা হবে যেটা যুক্তরাষ্ট্রের বাজার থেকে। অতএব সেই জায়গাটায়
আপনার যে খরচ বাড়বে সেই খরচ বাড়ার ক্ষেত্রে আপনি 2026 সালকে দিয়ে চিন্তা করছেন, একই সাথে বাংলাদেশ গ্রাজুয়েশন হবে, বাংলাদেশের জিএসপি প্লাস সুযোগ সুবিধার জন্য প্রচন্ড চেষ্টা করতে হবে, সেটা একটা বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। সেই চ্যালেঞ্জের মুখে ইম্পোর্ট যখন এক দেশ থেকে আরেক দেশে ডাইভার্ট করবেন, তখন যে কস্ট বেড়ে যাবে সেটাও আবার প্রতিযোগিতা বাড়িয়ে দিবে। অতএব 2026 এর যে চ্যালেঞ্জ, সেটা এই ডাইভার্সনের কারণে এক ধরনের চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, কারণ কস্ট অফ ইম্পোর্ট বাড়ার কারণে, আরেকটা হচ্ছে ওইখানে ট্যারিফ উঠে যাওয়ার কারণে ট্রানজিশন পিরিয়ডের পরে। অতএব সেই সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের যা করতে হবে, আমার মনে হয় সামনে সুযোগ রয়েছে আসলে চিন্তা ভাবনা করার। সত্যিকার অর্থেই অনেক দেশের সাথে বৈরিতা সম্পর্ক তৈরি হতে পারে আপনি যখন ইম্পোর্ট ডাইভার্ট করতে চাইবেন। সেই জায়গাগুলোর ক্ষেত্রে আমি বলবো যে ডিপ্লোম্যাটিক রোল একটা বড় ইম্পর্টেন্ট, কারণ কোনো কিছু ডাইভার্ট করতে গিয়ে যদি সেই দেশের সাথে বাণিজ্যের সম্পর্ক আরো খারাপ হয়ে যায় কিনা, তখন আমরা আরো ক্ষতির সম্মুখীন হই কিনা, এইগুলা কিন্তু অনেক বিচার বিশ্লেষণ, নেগোসিয়েশন, রিলেশনশিপ আরেক দেশের সাথে, সেটা কূটনৈতিক রিলেশনশিপ, অনেক কিছুর উপর নির্ভর করছে। অতএব আমি মনে করি রাষ্ট্র সেই বিষয়গুলা শুধুমাত্র ডিসিশনের জন্য ডিসিশন নয়, একটা রাষ্ট্রের যে স্বার্থ, আমি যখন আমার রাষ্ট্র দায়িত্বে রয়েছি, অতএব একটা রাষ্ট্রের স্বার্থের জায়গাটা যেন অক্ষুণ্ণ থাকে, তার জন্য যে হিসাবায়নটা দরকার, যথাযথভাবে হিসাবায়ন করলে আমার মনে হয় বাংলাদেশ সেই জায়গাটা হয়তো ধরে রাখতে পারবে। আমরা যদি দেখি প্রবাসীদের জন্য বাজেটে কি আছে আপনি দেখতে পাচ্ছেন ডক্টর শাহাদাত হোসেন, এবং একই সাথে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে আসলে প্রবাসীদের সুবিধার ক্ষেত্রে কি সুবিধা কি বাড়লো অথবা না আগের মতোই আছে, এই বিষয়ে যদি একটু বলতেন। দেখেন, রেমিটেন্সের বিষয়ে যেটা মানে আমি স্পষ্টত ওদের বিষয়ে আর কোনো কিছু আছে কিনা আমার ওইভাবে খেয়াল করিনি, কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশে এই সরকারের সফলতার পিছনে সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যারা রাখছে তারা হচ্ছে প্রবাসীরা। কারণ বাংলাদেশের স্বাধীনতার পরে এই 54 বছরের ইতিহাসের যদি আপনি দেখেন, তাহলে দেখবেন সর্বোচ্চ রেমিটেন্স কোনো একটি বছরে এসেছে, সেটা হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের সময়ে। অতএব এবং কোনো একটা দেশে কোনো একটা নির্দিষ্ট মাসে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে, যেটা 3 বিলিয়নকে ক্রস করতে পেরেছে, সেটাও কিন্তু এই অন্তর্বর্তী সরকারের সময়। এবং কারা করেছে? প্রবাসীরা। এবং আমি শুধু এটা বলতে চাই, আজকে যে টাকার মান ধরে রাখা সম্ভব হয়েছে মুক্ত বাজারে যাওয়ার পরেও, যে বৈদেশিক মুদ্রার বাজারটাকে আমরা মুক্ত বাজারে, নিয়ন্ত্রণটা, টাকার মানটা মুক্ত বাজারে ছেড়ে দিলাম, তারপরেও যে কয়দিন স্থিতিশীলতা রয়েছে, সেই কন্ট্রিবিউশনটাও যদি এককভাবে দিতে চান, সেটা হচ্ছে প্রবাসীরা। এখন প্রবাসীরা আসলে সুযোগ সুবিধা বলতে কি, তারা তাদের যে সম্মানটুকু, সেই জায়গাটুকু চায়। তারা যে এয়ারপোর্টে নামবে, যে হ্যাসেল, তার জন্য সরকার কিছু ভূমিকা নিয়েছে, এইগুলা দেখতে হবে যে কতটুকু কার্যকর। তাদের যে সম্মানটুকু, তারা শ্রমিক না, তারা দেশের প্রাণ, তারা আছে বলেই বাংলাদেশ এখন পর্যন্ত এতটুকু টিকে রয়েছে। সেই সম্মানের জায়গাটুকু কিভাবে তৈরি করা যায়, আমার মনে হয় সেই রেসপেক্টটুকু যাওয়া এবং আসার পথে তারা যে রেমিটার, তারা যে যোদ্ধা, বাংলাদেশটার কে বাঁচিয়ে রাখার জন্য প্রতিনিয়ত যুদ্ধ করছে, সেই সম্মান এবং প্রাপ্যটুকু তারা যদি যাওয়া আসার মধ্যে পান, তাহলেই কিন্তু প্রকৃতপক্ষে তারা অনেক খুশি হন এবং দেশপ্রেমটাও তাদের মধ্যে জাগ্রত থাকে। আরেকটা জিনিস, যে তাদেরকে বিনিয়োগের পরিবেশ তৈরি করতে দেওয়া, যেমন বিদেশিরা যারা বাংলাদেশে টাকা পাঠান, তারা তাদের যে জায়গাটায় বিনিয়োগ করবেন, তাদের জন্য স্পেশাল কোনো ইকোনমিক জোন অথবা বিশেষায়িত অঞ্চল তৈরি করা যায় কিনা, সেই ব্যাপারগুলা কিন্তু চিন্তার বিষয়। কারণ বাংলাদেশ যে রেমিটেন্স আসে, সেটা কিন্তু বিশাল অঙ্কের একটা রেমিটেন্স এখন। কারণ আমরা আগামী অর্থ বছরে যদি 3 বিলিয়ন করে প্রতি মাসে টিকে থাকে, 36 বিলিয়ন, যেটা অলমোস্ট
এক্সপোর্ট আর্নিংস এর সমান হয়ে যাচ্ছে প্রায়। আপনি চিন্তা করেন অর্ধেকের বেশি হয়ে যাচ্ছে, কারণ আপনি আরএমজির ক্ষেত্রে তো চিন্তা করেন ভ্যালু এডিশন, সেই ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা রাখছে কিন্তু আরএমজি না, রেডিমেড গার্মেন্টস না। কারণ রেডিমেড গার্মেন্টস এর জিনিস ইম্পোর্ট করতে আপনাকে হিউজ পরিমাণ ফরেন কারেন্সি দিয়ে দিতে হচ্ছে, কিন্তু রেমিটেন্স একদম পুরা যা আসছে নেট সেটাই আপনি হিসাবে প্রাপ্ত হচ্ছেন। অতএব এই দেশের সর্বোচ্চ সম্মান প্রাপ্য, এবং আমি মনে করি তাদের যে ধরনের সুযোগ সুবিধা ফেসিলিটি ক্রিয়েট করা দরকার, রাষ্ট্র হয়তো সেগুলা যদি ভাবে, তাহলে এই রেমিটেন্স আমাদের যে পরিমাণ মানুষ রয়েছে প্রায় 1,60,00,000-এর মতো, সেই মানুষগুলোকে যদি ভালোভাবে উৎসাহ দেওয়া যায়, দেশটাকে যদি রাজনৈতিকভাবে স্থিতিশীল করার একটা ব্যবস্থা করা যায়, তাহলে কিন্তু আমাদের রেমিটেন্স আসলে 3 to 4 বিলিয়ন প্রতি মাসে আমরা সেটা আশা করতেই পারি। জি, এবং এই বাজেটে যদি আমরা দেখি যে আইএমএফ এর শর্ত পূরণের আসলে কতটা প্রভাব রয়েছে অথবা কতটা পূরণ করা হয়েছে, ডক্টর শাহাদাত হোসেন? দেখেন, আইএমএফ এর কিছু শর্ত রয়েছে, আমি যদি একদম পরিষ্কার ভাবে বলি, সেটা যে শুধু যে আইএমএফ এর শর্ত সেটা কিন্তু না, সেটা দেশের মানুষেরও এক ধরনের চাওয়া। যেমন ধরেন, আমি উদাহরণ হিসাবে বলি যে খেলাপি ঋণের পরিমাণ কমানো, এটা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক চায়। অতএব এটা আইএমএফ এরও কিন্তু একটি শর্ত, কিন্তু সেই শর্তটা যদি সত্যিকার অর্থেই মানা হয়, তাহলে কিন্তু বাংলাদেশের, আমি মনে করি যে কয়জন খেলাপি ঋণ গ্রহীতা রয়েছে তাদের বাদে বাংলাদেশের প্রতিটা নাগরিক খুশি হবে। বাংলাদেশে যে সরকারি ব্যাংকগুলা রয়েছে, দেখেন, একটা সরকার সোনালী জনতা, অগ্রণী, রূপালী, এদের খেলাপি ঋণের পরিমাণ প্রায় 40 থেকে 48%, 50%। তাহলে একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক কিভাবে রাষ্ট্রায়ত্ত ব্যাংক মানে আপনি যদি খেলাপি করেন, তার মানে হচ্ছে কি একটা রাষ্ট্রকেই তো আপনি খালি করে নিয়ে যাচ্ছেন, তার মানে রাষ্ট্রযন্ত্রটাকে ব্যবহার করছেন রাষ্ট্রকে শোষণ করার জন্য। অতএব সেই জায়গাটুকু ভালো হোক, সেটা কিন্তু প্রত্যেক নাগরিকই চায়। আরেকটা জিনিস হচ্ছে যে আইএমএফ এর চাওয়া ছিল মুক্ত বাজারে ছেড়ে দেওয়া, যেটা হচ্ছে আমাদের যে বিদেশি মুদ্রার যে বাজারটা। অতএব বিদেশি মুদ্রার বাজারের টাকার মান যদি মুক্ত বাজারে নিয়ন্ত্রণ হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটা রিস্ক ফ্যাক্টর কাজ করছিল। রিস্ক ফ্যাক্টর ইন এ সেন্স, এটা কি আসলে প্রকৃতপক্ষে আমরা যদি আমাদের অবস্থা ভালোভাবে মূল্যায়ন না করে ছেড়ে দেই, তাহলে হয়তো টাকার মান আরো অনেক কমে যাবে। তো অনেক যদি কমে যায়, আমার ইম্পোর্ট কস্ট আকাশ ছুঁয়ে যাবে, মূল্যস্ফীতি আকাশচুম্বী মূল্যস্ফীতি হয়ে যাবে। সেই সংখ্যা থেকে এতদিন পর্যন্ত বিভিন্ন সিস্টেম যে পুরোপুরি আমরা মুক্ত করছি না, কিন্তু মুক্তের দিকে যাচ্ছি, সেই যাচ্ছিটাই ছিল ক্রাউলিং প্যাক, যে আমরা যেভাবে নির্ধারণ হয় একটা আপার লিমিট এবং নিচের দিকের একটা লিমিট দিয়ে দেওয়া। এবং এখন যখন মাননীয় গভর্নর মহোদয় ভাবতে পারলেন যে আমার যে এক্সপোর্টের প্রবৃদ্ধি রয়েছে, একই সাথে রেমিটেন্সের যে প্রবাহ তৈরি হয়েছে, এই দুটো মিলে সার্বিক ব্যালেন্স অফ পেমেন্টে যেহেতু একটা পজিটিভ ভাইব চলে আসছে, সেই কারণে উনি মনে করেছেন যে এই সময়টা উপযুক্ত সময় ধরে রাখা। কিন্তু এটা আইএমএফ এর শর্তই ছিল, এবং আইএমএফ এর ওই ওয়ার্ল্ড ব্যাংকের যে মিটিং ছিল, সেখান থেকে এসে কিন্তু খুব রাতারাতি করে ফেললেন। এটা আইএমএফ এর শর্ত মানার জন্যই জুনে আসলে দুটো কিস্তি একসাথে, ওয়ার্ল্ড ব্যাংকের যে দুটো কিস্তি রয়েছে, সেই আইএমএফ এর দুটো কিস্তি রয়েছে, সেই দুটো কিস্তি একসাথে, যেটা একটা পেতে বাংলাদেশ সরকারের কিন্তু বিলম্ব হয়েছে অনেক কিছু না মানার কারণে। এখন কথা হচ্ছে যে আসলে কিছু শর্ত আমি বলবো যে খুব দ্রুততার সাথে মানা হয়েছে, হ্যাঁ, প্রকৃতপক্ষে আইএমএফ এর কথা মেনেই, কিন্তু প্রকৃতপক্ষে কিছু শর্ত আসলে আমরাও সকল নাগরিকই চাই যে এই জায়গাটা করা উচিত। জি, এই জায়গাতেই যদি একটু আসি, নাগরিকরা যেগুলো চায়, এবং আপনি ঋণ খেলাপির কথা বলছিলেন, আমরা যেটা দেখলাম যে এবারের বাজেটেও কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, এই ব্যাপারে কি বলবেন? আমার মনে হয় মাননীয় অর্থ উপদেষ্টা হয়তো এই জায়গাটুকু রাখবেন না, আমার ধারণা। যদিও বাজেট ঘোষণায় রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে আমি মনে করি কোন ইকোনমিস্ট আনইথিক্যাল এবং
আমি মনে করি এটা যে আন্দোলনের প্রেক্ষাপটের সরকার, সেই বৈষম্য এবং আমি মনে করি যে একই সাথে দুর্নীতি এই সময়কে আশ্রয় দেওয়ার কথা নয়। অতএব এই জায়গাটা যদি রাখা হয় তাহলে আমি মনে করি যে আন্দোলনের কারণে এই সরকার, যে ওই আন্দোলনের স্পিরিটের সাথে আমি মনে করি পুরোপুরি কন্ট্রাডিক্টরি। অতএব এই জায়গা থেকে উনি সরে আসবেন, সেটা আমারও বিনীত অনুরোধ থাকবে। জি, এবং আপনি যে কথাগুলো বলছিলেন এখানে যদি আমরা দেখি যে আমরা একটু যদি সামারি করি বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক এবং অর্থনৈতিক যে বর্তমান প্রেক্ষাপট, এই অনুযায়ী আপনি যদি বাজেটকে মূল্যায়ন করেন আপনার মতে এটা কতটা সময় উপযোগী? ধন্যবাদ। দেখুন, যে প্রথমত আমি বলতে চাই যে এই বাজেটটা আমি একজন সাধারণ নাগরিক হিসাবে কিছু ব্যতিক্রম চেয়েছিলাম। আমি শুরুতেই বলেছি সেই ব্যতিক্রমটুকু কি, অর্থাৎ রাজনৈতিক সরকার যেভাবে ভাবে এই ভাবনাটা আমার অন্তর্বর্তী সরকার বাজেট ভাবনায় কতটুকু ব্যতিক্রম, এবং সেই ব্যতিক্রমটুকু রাষ্ট্রের কল্যাণে কতটুকু আসে, সেই জায়গাটুকু জাতির কাছে উপস্থাপনের একটা বিরাট সুযোগ ছিল। কিন্তু সেই সুযোগটুকু আমি মনে করি বাংলাদেশের মানুষ হারাচ্ছে, যে এই সরকারের কাছে প্রত্যাশা ছিল প্রাপ্তি। এখন আমি যদি কনটেক্সটে আসি, যে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গায় দাঁড়িয়ে আমি রাজনৈতিক অস্থিতিশীলতা দেখতে পাই, একই সাথে বিভিন্ন ধরনের আন্দোলন, অর্থাৎ কেমন যেন একটা অসহিষ্ণু পরিবেশ রাষ্ট্রে বিরাজ করছে। এই অসহিষ্ণু পরিবেশ আমি মনে করি যে বিনিয়োগের জন্য বিদেশি হোক দেশি হোক, কোনো বিদেশি বিনিয়োগকারী অথবা দেশি বিনিয়োগকারী বিনিয়োগে যাবেন না। তার মানে হচ্ছে বিনিয়োগ প্রবৃদ্ধি স্লো থাকবে, নিম্নগামী থাকবে, এটা আমি মনে করি। অতএব সেই জায়গা থেকে আমি যদি বলি রাজনৈতিক অস্থিতিশীলতা, তাহলে সেই জায়গা থেকে বের হওয়ার জন্য প্রকৃতপক্ষে আগামী বাজেট যেহেতু বলা হচ্ছে, অতএব সেই দিক থেকে সরকার যদি স্পষ্টীকরণ করত এই বাজেট আসলে সামনে নির্বাচনকে লক্ষ্য রেখে। এখন নির্বাচনের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে কখন স্পেন্ড করা হবে। একটা নির্বাচনের জন্য তো কোনো মাইল ফলক আমি দেখতে পাচ্ছি না, যে মাইল ফলকটা জনগণের ভিতর একটা তাড়না দিত যে ইয়েস নির্বাচন হতে যাচ্ছে, কিন্তু সেই জায়গাটা কিন্তু স্পষ্ট হয়নি। অতএব সেই জায়গা থেকে শঙ্কা রয়ে গেছে, নির্বাচন কি আদৌ হবে কিংবা নির্বাচন আদৌ হবে না। তার মানেই হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা আনার জন্য যে কাজটা করার কথা ছিল আমি মনে করি সেই কাজটা স্পষ্ট করে উপস্থাপিত হয়নি এই বাজেটে। আরেকটা জায়গা যেটা হচ্ছে যে আমি যে জায়গাটাই মূল্যায়ন করতে বলেছেন সেটা হচ্ছে যে আমি যদি সার্বিকভাবে চিন্তা করি যে প্রবৃদ্ধি অর্জন সম্ভব কিনা, প্রবৃদ্ধি অর্জন সম্ভব, কিন্তু তার জন্য যে পরিবেশ দরকার সেটা যেহেতু আমি বলছি অসহিষ্ণু একটা পরিবেশ বিরাজ করছে, তার উপর নির্ভর করছে যে প্রকৃতপক্ষে সরকার নির্বাচনী রূপরেখা কি দিবে। কারণ আমি প্রথমেই বলি যে একটা রাজনৈতিক স্থিতিশীলতার উপরই অর্থনীতির গতি আসে, আর অর্থনীতির গতি যখন আসে তখন সার্বিকভাবে সামগ্রিক অর্থনীতির যে স্থিতিশীলতা সেটা আনয়ন সম্ভব হয়। অতএব রাজনৈতিক স্থিতিশীলতা প্রথম একটা কাজ। অতএব এই জায়গাটা যতক্ষণ পর্যন্ত না আসছে দেশি বিদেশি বিনিয়োগের মাধ্যমে যে প্রবৃদ্ধি অর্জন, সেটা কিন্তু চ্যালেঞ্জের মুখে থাকবে। আর প্রবৃদ্ধি যদি সত্যিকার অর্থেই ওই প্রবৃদ্ধি অর্জন না হয়, তাহলে মূল্যস্ফীতি কমানোর যে টার্গেট 6.5%, সেটাও কিন্তু অনেক চ্যালেঞ্জের মুখে পড়বে। জি, ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী, আপনাকে অনেক ধন্যবাদ আজকে যুক্ত হওয়ার জন্য এবং সময় দেওয়ার জন্য। আমাদের সময় আজকে শেষ, নিশ্চয়ই অন্য কোনো দিন আপনার সাথে আবারও কথা হবে। আমাদের দর্শক আপনার মূল্যবান মতামত শুনতে পারবেন। ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।